আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডাকসু নির্বাচনের যে ফলাফল, এর কিছু কারণ আজকে আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব। আর জামায়াত ইসলামের রাজনীতির কাছে বাংলাদেশের অতি জনপ্রিয় দল বিএনপি এখনো শিশু, সেই বিষয়টাই প্রমাণ করব। তাই আমি অনুরোধ করব, আপনি পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি না দেখলে আপনি আমাকে বকা দিতে পারেন, ট্যাগ দিতে পারেন। পুরো ভিডিও দেখলে আপনি মানতে বাধ্য হবেন যে জামাত ইসলামের রাজনীতির কাছে বিএনপি আসলে একটি শিশুর মতোই দল। তারা শিশু সুলভ আচরণ। চলুন শুরু করা যাক। প্রথমে আসুন ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে শিবিরের যে ভূমিকা, বিজয়, ভূমিধস বিজয় আর ছাত্র দলের পরাজয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাস ছাত্র দলের ধরাশয়ী হওয়ার, এর জন্য অনেকগুলো কারণ আছে। তবে আমি আজকে একটি কারণ নিয়ে কথা বলবো। কারণ এই কারণটি দিয়ে প্রমাণ করব যে জামাত শিবিরের কাছে বিএনপি এবং ছাত্রদল এখনো শিশু। দর্শক, আমি প্রথমে বলে নেই, আমার বিবেচনায় ছাত্র শিবিরের যে প্যানেল এবং প্যানেলের বিপুল ভোটের বিজয়, আপনারা যদি ভোটের ব্যবধানটা একটু দেখেন, যে ছাত্র দলের সঙ্গে তাদের যে ভোটের বিশাল ব্যবধান, আমি এখানে জাস্ট দুইটা পদের কথা বলি। সহসভাপতি বা বিপি পদে শিবিরের সাদেক কাইম, আমাদের খাগড়াছড়ির গর্বিত সন্তান, পেয়েছেন 14,000 ভোট বা 14,042 ভোট। আর ছাত্র দলের আবিদ পেয়েছেন 5,708 ভোট। প্রায় 3 গুণ বেশি ভোট পেয়েছেন সাদেক কাইম, প্রায় 3 গুণ। আড়াই গুণের থেকেও বেশি বলাই যায়। আর সাধারণ সম্পাদক পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন 10,794 ভোট এবং ছাত্র দলের শেখ তানভীর বাড়ি পেয়েছেন 5,283 ভোট, মানে অর্ধেক। ফরহাদের অর্ধেক ভোট পেয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম। তো এই যে বিশাল ব্যবধান, এই ব্যবধানটা হলো কি করে? ছাত্র শিবির কি এক বছরে এত স্ট্রং হয়ে গেল? কিভাবে সম্ভব? এখানে আসলে যে ঘটনাটা ঘটেছে, এর পেছনে মূল যেসব কারণ, তার মধ্যে জাস্ট একটা কারণ বলবো, আর তা হচ্ছে জাতীয় রাজনীতি। মানে গত 5 বছরের, গত বছরের 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রতিটি জেলায়, শহরে, গ্রামে, মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নানান ধরনের অত্যাচার, নির্যাতন চলতে থাকে, যা আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া হোক বা খবরের মাধ্যমে দেখি। কারা করে এগুলো? শারীরিক অত্যাচার হয়, গণধোলাইয়ের শিকার হয়, পিটুনির শিকার হয়, মবের শিকার হয়, তারপরে মামলা মোকদ্দমা তো আছেই। প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীকে মামলায় জড়িয়ে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের একটা চেষ্টা বা পায়তারা করে, এগুলো কারা করে? এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীর নাম, বিএনপির লোকজনের নামই শোনা যায়, আমরা শুনি। একটা বিষয় জাস্ট ভাবেন, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত দিনগুলোতে ছাত্রলীগ করেছে, তারা কারা? এখনো যারা গোপনে করছে, তারা কারা? কোন বিএনপির ছেলে সন্তান সেখানে গিয়ে ছাত্রলীগ করে না, করবেও না। কোন জামাতের সন্তান সেখানে গিয়ে ছাত্রলীগ করে না, করবেও না। তো কারা করে? ছাত্রলীগ কারা করে? হয়তো তারা কোন পার্টি করতো না, ঢাকায় এসে, বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগ করেছে। নয়তো ছাত্রলীগ সেখানে তারাই করবে যাদের বাপদাদা আওয়ামী লীগ অথবা পরিবারের কেউ আওয়ামী লীগের সাথে জড়িত। তাদের গ্রামের আওয়ামী লীগ পরিবারের সন্তানটাই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রলীগ করবে, এটাই স্বাভাবিক। দেখুন, 5ই আগস্টের পরে সে ছাত্রদের বা তাদের নিজ নিজ পরিবার, নিজ নিজ এলাকাতে, গ্রামে তারা অত্যাচারিত। কার দ্বারা অত্যাচারিত? হয়তো ছাত্রদল, নয়তো যুবদল। এক কথায় বিএনপির নেতাকর্মীর দ্বারা তারা অত্যাচারিত গত 1 বছরে, 5ই আগস্টের পর থেকে। আপনি একটা হিসাব মিলিয়ে দেখেন, আপনার বাড়ির আশেপাশে বা চেনা পরিচিত আওয়ামী লীগের লোকজনের নামে যত মামলা হয়েছে, মামলা খেয়ে বাড়ি ছাড়া হয়েছে, সেই মামলাগুলোর বাদী কে? 95% মামলার বাদী আপনি দেখবেন বিএনপির লোকজন। মামলাগুলোর যদি বাদী দেখেন, দেখবেন বিএনপির লোকজন। এখন সেই মামলা সত্যি হোক, মিথ্যা হোক, বানানো অভিযোগ হোক অথবা জেনুইন হোক, যাই হোক না কেন,
আওয়ামী লীগের নামে যত মামলা আছে আপনি দেখবেন 95% মামলার বাদী কিন্তু বিএনপির লোকজন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আছেন যে স্টুডেন্ট, তিনি যখন দেখছেন তার বাবা, চাচা অথবা তার বড় ভাই আওয়ামী লীগ করার কারণে আজ 1 বছর যাবত অত্যাচারিত, বিএনপির স্থায়ী লোকজনের হাতে, বিএনপির লোকের মামলার কারণে বাড়ি ছাড়া তার পরিবারের একজন সদস্য, তো সেই ছাত্র বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলকে ভোট দিবে? দিবে না, কখনোই দিবে না। এটাই ঘটেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সমস্ত ভোট শিবির পেয়েছে, এটা বাস্তব। এই কথাটা অনেকেই মানতে চাইবে না, তবে এটাই সত্যি, এটাই 100% বাস্তব। একমাত্র জগন্নাথ হল ছাড়া, আমরা জানি জগন্নাথ হল হলো হিন্দু দূষিত একটি শিক্ষার্থীদের হল। সেই হলের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে শেষ পর্যন্ত বিশ্বাস করেনি এবং কি ভোটও তারা দেয়নি, মাত্র 10টি ভোট ছাত্র শিবির সেখানে পেয়েছে। তো এখন যে ছাত্রলীগের ভোটগুলো ছাত্র দলের পক্ষে না গিয়ে ছাত্র শিবিরের পক্ষে গেল, এই হিসাবটা কিন্তু ছাত্রদল এবং কি তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারাও করতে পারে নাই, বুঝতে পারে নাই মানে এটা যে হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যেমন ধরেন রোকেয়া হলে যে ছাত্র শিবির জিতবে এটা কেউ কল্পনাও করেনি। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দেখলাম সেখানে তারা জিততে পারবে না, কারণ নারীরা কখনোই ইসলামিক কালচার বা ইসলামিক কোনো সংগঠনকে গ্রহণ করবে না। ওই কারণ পর্দা টর্দা নিয়ে হাবিজাবি বিভিন্ন চলাফেরা স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে তারা বলেছে মেয়েরা শিবিরকে ভোট দিবে না, কিন্তু সেখানেও তারা জিতলো। কারণ একটাই, সেখানেও একই ঘটনা, এই একই কারণ। আমি ছাত্রলীগের মেয়েদের ভোটে জিতেছে এটা বলবো না, তবে আওয়ামী লীগের পরিবারের মেয়েরা শিবিরকেই ভোট দিয়েছে। এভাবে কিন্তু ভোটের পার্থক্যটা গড়ে উঠেছে। আর শিবিরের তো আলাদা নিজেদের ভোট ব্যাংক আছেই। তাছাড়া তাদের 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের জন্য হয়তো নির্দলীয় সাধারণ শিক্ষার্থীদের ভোট তারা টেনে প্রায় 3 গুণ বেশি ভোট পেয়ে বিপি হয়েছেন শিবির থেকে। এখন আসি জামাতের প্রসঙ্গে। আমরা অনেক জায়গায় দেখেছি জামাতের সাথে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের একটা প্রেম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। 5ই আগস্টের পর থেকে জামাতের ভূমিকা ছিল আওয়ামী লীগের প্রতি ইতিবাচক। জামাতের নেতারা মুখে যাই বলুক না কেন, তৃণমূল পর্যায়ে একজন আওয়ামী লীগের নেতা যখন মামলায় হামলার কারণে দৌড়ের উপর থাকছে, তখন কিন্তু স্থানীয় জামাতের কেউ না কেউ সেই আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান, সেই আওয়ামী লীগের বাসাবাড়ি রক্ষা করতেছে। এরকমটা আমরা অনেক জায়গায় পেয়েছি, খবরে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এবং এই তথ্য আমি অনেকের কাছে শুনেছি। আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন আপনাদের আশেপাশে। এটাই জামাতের একটা বিশাল টেকনিক। আমরা দেখি শুধুই ঢাকায় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এই করুন সেই করুন বলে গলা ফাটিয়ে ফেলে, কিন্তু মাঠ পর্যায়ে তারা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদেরকে একরকমের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আহা, কি দারুণ টেকনিক! এই টেকনিকে তারা ব্যবহার করছে এই কারণে যে জামায়াতের স্থানীয় নেতারা যেন ভোটের মাঠে আওয়ামী লীগের সমর্থন পায়। এটাই কিন্তু জামাতের একটা টেকনিক। আর তারা কিন্তু দেখবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলবে, কিন্তু মাঠ পর্যায়ে তারা আওয়ামী লীগকে এক ধরনের সাপোর্ট দিয়ে গিয়েছে। জামাত এই কাজটা করেছে। কেন করেছে? কারণ আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসবে না বা আসতে পারবে না, তাই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট বা সমর্থনটা জামাত ইসলাম নিজের করে নেওয়ার জন্য। আর এই কথাটাই কিন্তু গতকাল বিএনপির একজন শীর্ষ নেতা বুঝতে পেরেছেন, মির্জা আব্বাস কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন। তিনি গতকাল খুব সরল ভাষায় কিছু কথাবার্তা তিনি বলেছেন, কিন্তু আমি মনে করি তিনি এটা বুঝতে পারলেও এটা বলা তার উচিত হয়নি, কারণ মানুষ এটাকে দোষ চাপানো বা ট্যাগিং হিসেবে নিবে, এটাই স্বাভাবিক। আপনি নিজের দলের সংস্কার না করে আপনি বা আপনার দল কেন হারলো সেটা না খুঁজে আরেকজন কেন জয় পেল তাকে ব্লেম দিবেন, সেটা মানুষ এখন খায় না এসব।
অবশ্যই জমিন ফারহানাকে এখানে একটু ব্যতিক্রম দেখলাম। মির্জা আব্বাস গতকাল এই ধরনের মন্তব্য করার পর রুমিন ফারহানা যমুনা টিভি টক শোতে গিয়ে বলেছেন ভিন্ন কথা। চলুন সেটা আগে আমরা একটু শুনি। কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে, এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5,000 বা 6,000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট। এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়। অবশ্যই জমিন ফারহানা এখানে বুদ্ধিভিত্তিক কথা বলেছেন। আপনারা চাইলে পুরো স্ক্রিপ্টটি, পুরো টকশোটি দেখতে পারেন। এখন আসা যাক মির্জা আব্বাসের মন্তব্য। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আওয়ামী লীগের সাথে আঘাত করে শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছেন, এটা হচ্ছে ওনার অভিযোগ। ওনার কথাটা কি ওনার কথাটা কি কি বলেছেন উনি মূলত কি বলতে চেয়েছেন সেটা যদি আপনাদেরকে আমি কোট আনকোট আপনাদেরকে আমি পরে পরে পড়ে পড়ে শোনাই, যে উনি বলছেন আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামের এত ভোট কোথা থেকে আসলো, আমার তো হিসেবেই মেলে না ভাই। দর্শক, ওনার হিসাব কিন্তু মিলছে না। কেন মিলছে না? কারণ ওনারা সরল বিশ্বাসী রাজনীতি করতে আসছেন। আপনি আওয়ামী লীগের জন্য কিছুই করবেন না আর মনে মনে ভাবতে থাকবেন আওয়ামী লীগের লোকজন আপনাকে ভোট দিবে। কেন তারা আপনাকে কেন ভোট দিবে? দিবে না তো ভাই, দেওয়ার কোনো কারণ নেই। কেন বোঝেন না এই কথাটা? উনি আরো কিছু কথা বলেছেন, সেগুলো বলে তারপরে আমি আসলে ব্যাখ্যা করছি। উনি বলেছেন যে যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামাত ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনোভাবেই ফিরে আসতে না পারে। আচ্ছা, তার মানে তারা যখন মিটিং টিটিং করতে বসে তখন জামাতের নেতারা এই কথা বলে যে ভাই আওয়ামী লীগ যেন আসতে না পারে। এটা তারা যখন মিটিং টিটিং করতে বসে তখন বলে। তিনি আরো বলেছেন আমরা সেইভাবে চললাম আর তলে তলে আওয়ামী লীগের সাথে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাতেই নিয়ে নিল। মানে কি অসহায় আত্মসমালোচনা অথবা আত্ম উপলব্ধি। আরে ভাই, রাজনীতি জিনিসটা কি সেটা তো আগে বুঝুন। রাজনীতি তো সিরাতুল মুস্তাকিম না, তাই না? এটা তো এত সহজ পথ না। রাজনীতিতে অনেক কিছুই ঘটবে। এই কারণেই বলছি জামাত ইসলামের রাজনীতির কাছে বিএনপি এখনো শিশু। আসলে কি তাই? দর্শক, ভাবুন একটা কথা, জামাত ইসলাম আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, সেখানে বিএনপি চুপ করে থেকেছে। নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ তাকিয়েছিল বিএনপির দিকে যে বিএনপি কিছু বলে কিনা। দেখা গেল বিএনপি কিছুই বলেনি, চুপ করে বসেছিল, দৃশ্য দেখছিল। এই হাসনাত আব্দুল্লাহ অথবা জামাত ইসলামের লিডাররা আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিলেন, তখন বিএনপি চুপ করেছিল। তো আওয়ামী লীগ কেন বিএনপির প্রতি আকৃষ্ট হবে? হবে না তো ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। কেন হবে না? দেখেন মাঠ পর্যায়ে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে সবকিছু করছে, মামলা করছে। এক মামলায় 50 জন, 60 জন, 100 জনকে আসামি করছে। দৌড়ানো থেকে শুরু করে জোর জবরদখল সবকিছুই তারা করছে। কে করছে? বিএনপির লোকজন করছে। তো দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে। আপনি বলেন তারপরেও কি বিএনপি কে ভালোবাসবে আওয়ামী লীগ? বিএনপি কে ভোট দেবে আওয়ামী লীগ? প্রশ্নই আসে না, কখনোই সম্ভব নয় এটা। দেখেন কিছুদিন আগে মুক্তিযোদ্ধারা গোল টেবিল বৈঠক করলো, সেখানে জামাত গিয়ে মত করলো, মুক্তিযোদ্ধাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে গেল। প্রমাণিত হলো মত তৈরি করা ব্যক্তি জামাতের ছিল, কিন্তু জামাত বলছে সেখানে জামাত ইসলাম জড়িত নয়, যে ব্যক্তি গিয়েছে নিজের ইচ্ছাতে গিয়েছে। কিন্তু দর্শক, আমরা জানি জামাত কতটা নিয়ন্ত্রিত দল। সেখানে নিজের ইচ্ছেতে
কিছুই হয় না দলের সিদ্ধান্ত ছাড়া। আচ্ছা, যাই হোক, সেখানেও দেখেন মুক্তিযোদ্ধাদের পক্ষে বিএনপির একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করলো না। বিএনপি যদি শব্দ উচ্চারণ করত অথবা তাদের পক্ষে যেত, বিএনপি আসলে দুই জায়গায় ভুল করেছে। এক হচ্ছে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করলো বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করলো, তখন যদি বিএনপি চুপ না থেকে বলতো যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, এখন তারা জাপার জন্য বলছে বা জাতীয় পার্টির জন্য বলছে, সেটা যদি ওই সময় বলতো তাহলে কিন্তু আওয়ামী লীগের সিম্পেথিটা বিএনপির প্রতি থাকতো। কিন্তু তারা কথা বলেনি, চুপ থেকেছে। আর আওয়ামী লীগ ভাবছে বিএনপি চুপ থেকে পেছন থেকে কলকাঠি তারাই নেড়েছে, এই কাজটি করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচনের বাইরে রেখেছে। এখন যদি আওয়ামী লীগ মনে করে যে এই দায় সম্পূর্ণ বিএনপির, এখানে ভুল হওয়ার কি কিছু আছে? এদিকে মুক্তিযোদ্ধারা অ্যারেস্ট হলো, সেখানেও বিএনপি চুপ ছিল, কিছুই বলেনি। যদিও বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল, তাদের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, তারপরেও তারা কথা বলেনি। তারা যদি কথা বলতো তাহলে দেশে বৃহৎ একটি মুক্তিযোদ্ধার অংশ তাদের পক্ষে থাকতো। এভাবে আসলে বিএনপি আসলে জামাত ইসলামের রাজনীতির কাছে বারবার হেরে যাচ্ছে এবং হারটা এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখান থেকে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার আসলে মনে হয় না। দেখা যাক আগামী নির্বাচনে বিএনপির এসব চ্যালেঞ্জ কিভাবে অতিক্রম করে, নাকি জামাতের ছোট ছোট টেকনিক্যাল রাজনৈতিক কর্মকাণ্ডের কাছে হেরে হেরে নির্বাচনেও ছিটকে পড়ে। আরেকটি ছোট বিষয় এড করি, বিএনপি ধ্বংস হওয়ার মূল কারণ আমি মনে করি এই দলের বেশিরভাগ সদস্য মূর্খ। এই জন্য কোন কথা কোথায় বলা লাগে সেটা তারা জানে না। আরেক অংশ বেকার, তারা চাঁদা উঠিয়ে সংসার চালায় আর দল চালায়, আর দল করে অন্ধের মতো। অনেকে জানে না বিএনপির মূল উদ্দেশ্যটা কি, দলের মূল উদ্দেশ্যটা কি। নেতার অর্বাচীন ও অপরিপক্ক আচরণ যে কোনো দলের ও কর্মীর জন্য অসীম সংকেত এবং ভূমিদোষ পরাজয়ের পূর্বাভাস। আমাদের ফজলুর রহমান সাহেব উৎকৃষ্ট উদাহরণ। তিনি ফজলুর রহমান সাহেব গতকাল জামাতের আমিরকে বলেন, আপনার বাড়ি তো সিলেটে, সিলেটে 19টি আসনের কোন আসনে আপনি দাঁড়াবেন বলেন, আপনার দল থেকে আমিও সেই আমার দল থেকে আমিও সেই আসনে দাঁড়াবো, 19টির মধ্যে একটি আসন জিততে পারলে আপনি বাপের বেটা। দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, এদের পরিণতি ভয়াবহ। হাসিনা তার বাস্তব উদাহরণ। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।